বাদশা আর উজির দুজনেই সেই কুঁড়ে ঘরের দিকে এগিয়ে গেলেন। সেখানে মরিয়ম বসে রান্না করছিল। বাদশার চোখ যখন মরিয়মের উপর পড়ল, তিনি যেন মুহূর্তেই হতভম্ব হয়ে গেলেন। জীবনে তিনি এমন সৌন্দর্য আগে কখনো দেখেননি। তখন উজির ধীরে করে বাদশাকে জিজ্ঞেস করলেন, কি হুজুর, আমি তো আপনাকে বলেছিলাম না, এমন সৌন্দর্য আপনি জীবনে কখনো দেখেননি। তো বলুন, তৃতীয় রানীর ব্যবস্থা করা হবে কি? কি বলেন? না না উজির সাহেব, হবু রানীকে এভাবে নিয়ে যাওয়া ঠিক নয়। আমরা আমাদের সুন্দরী রানীকে পালকিতে করে নিয়ে যাব। এখন চলো এখান থেকে, কাল আমরা আমাদের রানীকে নিতে পালকি নিয়ে আসব। এভাবেই বাদশাহ আর উজির দুজনেই সেখান থেকে চুপচাপ চলে গেলেন। মরিয়ম বুঝতেই পারল না যে কেউ তাকে লুকিয়ে দেখছিল। পরের দিন সকালে দুই বোন নিজেদের মধ্যে কথা বলতে লাগলো। তখন মরিয়ম জয়নবকে বলল, শোন তো, কাল এক লোক একটা খরগোশ নিয়ে এসেছিল। পাগলটার মনোযোগ এতটাই সরে গিয়েছিল যে পুরো খরগোশটাই পুড়ে গেল। বেচারা হয়তো ওই পোড়া খরগোশটাই খেয়েছে। আপা, তুমিও না। আচ্ছা শোন আপা, আমি আজ জঙ্গলে যাচ্ছি ফল পাড়তে। সন্ধ্যা পর্যন্ত চলে আসব। কুড়ে ঘরের দরজা ভালো করে বন্ধ রেখো, ঠিক আছে? কেউ এলেও দরজা খুলো না। এই কথা বলে জয়নব সেখান থেকে চলে গেল। জয়নব চলে যাওয়ার পর মরিয়ম একা ঘরে রইল। হঠাৎ সে ঘোড়ার খুরের শব্দ শুনতে পেল। কি হচ্ছে দেখার জন্য সে কুঁড়ে ঘর থেকে বাইরে এলো। সামনে যা দেখল তাতে সে অবাক হয়ে গেল। তার দরজার সামনে এসে থেমেছে রাজকীয় ঘোড়সওয়ার। তখনই মরিয়ম বুঝে গেল তার বরাত নিজেই তার কাছে এসে পৌঁছেছে। ঠিক তখনই উজির তার কাছে এসে বলল, আমি রাজগড়ের বাদশাহ আসাদ খানের উজির। আমাদের বাদশাহ আপনার সৌন্দর্য ও চরিত্রে মুগ্ধ হয়েছেন। তিনি আপনাকে সম্মানের সঙ্গে নিজের জীবনসঙ্গী করতে চান। আপনি কি এই প্রস্তাবে রাজি আছেন? মরিয়ম যখন এটা শুনল তখন তার বিশ্বাসই হলো না যে মেয়েকে তার বাবা আবর্জনা ভেবে জঙ্গলে ফেলে দিয়েছিল, সেই মেয়েটির বিয়ে বাদশাহর সাথে হতে যাচ্ছে। এটা ভেবে মরিয়মের চোখ ভরে এলো এবং সে সাথে সাথে রাজি হয়ে গেল। আমি এই বিয়েতে রাজি আছি। আপনি একটু অপেক্ষা করুন, আমি ভেতর থেকে আমার পুটলি নিয়ে আসছি। মরিয়ম ধীরে ধীরে কুঁড়ে ঘরের ভেতরে ঢুকল। তারপর সে মুঠো ভরে সরিষার বীজ তুলে নিল। বাইরে বেরিয়ে সে যে পথে হাঁটছিল সেই পথে আস্তে আস্তে বীজ ছড়াতে লাগল। এরপর মরিয়ম নীরবে সেই কুঁড়ে ঘর ছেড়ে চলে গেল। কিছুক্ষণ পর জয়নব সেখানে এসে পৌঁছালো। কুঁড়ে ঘরের ভেতরে ঢুকে এসে দেখল সেখানে কেউ নেই। বুকের ভেতর তার দুশ্চিন্তা বাড়তে লাগল। সে চারদিকে তাকিয়ে ব্যাকুল হয়ে নিজের বোনকে খুঁজতে শুরু করল। আপা কোথায় চলে গেল? আমার ভয় ছিল, আর সেটাই হলো। আপা এখন কোথায়? আমাকে ছেড়ে কোথায় চলে গেল? এভাবে মরিয়ম চলে যাওয়ার পর দুদিন কেটে গেল। মহলের জাঁকজমকের ভেতরে সে নিজের বোনের কথা ভুলতে লাগল। আর অন্যদিকে দুদিন ধরে জয়নব তার বোনের অপেক্ষায় থাকল। রাতে জোরে বৃষ্টি হল। কিন্তু সকালে উঠে সে দেখল মাটির ওপর সরিষা গাছের এক লম্বা সারি তৈরি হয়েছে। তা দেখে সে বুঝে গেল আমার বোন আমাকে এখানে ফেলে যায়নি। সে আমার জন্য চিহ্ন রেখে গেছে, যাতে আমি এই ফুলগুলোর পথ ধরে তার কাছে পৌঁছাতে পারি। হে ওপরওয়ালা, আমাকে আমার বোনের সঙ্গে মিলিয়ে দাও। এই কথা বলে জয়নব ফুলের তৈরি পথে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে সে অনেক দূরে পৌঁছে গেল। শেষে দেখল এই পথ সরাসরি এক বাদশাহর মহলের দিকে যাচ্ছে। মহলের ফটকে পৌঁছাতেই প্রহরীরা তাকে আটকাতে চাইল। ঠিক তখনই ওপরের বারান্দা থেকে মরিয়ম তার বোনকে দেখে ফেলল। সে দৌড়ে নিচে নেমে এসে জয়নবকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। জয়নব, আমি জানতাম তুই আমার রেখে যাওয়া চিহ্ন ধরে ঠিক চলে আসবি। বোন আমার, তোকে ছাড়া এই রাজপ্রাসাদেও আমি একা ছিলাম। বাদশাহ সব কথা শুনে জয়নবকে রাজকীয় সম্মান দিলেন। তার বুদ্ধি আর সাহসে খুশি হয়ে উজির তাকে বিয়ের প্রস্তাব দিলেন। ধুমধাম করে তাতে বিয়ে হলো। যে দুই বোন একসময় জঙ্গলে কষ্টে দিন কাটাত, আজ তারা রাজ্যের রানী ও উজির পত্নী। কিন্তু অন্যদিকে সৎ মা আর কালাম শেখ তাদের খারাপ কাজের ফল পেল।
দুই মেয়েকে জঙ্গলে ফেলে আসার পর থেকে তাদের জীবনে শুধু দুঃখ আর অভাব নেমে এলো। ব্যবসা নষ্ট হলো, মানুষও তাদের এড়িয়ে চলল। শেষে তারা ভিক্ষা করতে বাধ্য হলো। একদিন তারা শুনল এই রাজ্যের রানী খুব দয়ালু, তাই ছেঁড়া কাপড় পরে তারা রাজপ্রাসাদের সামনে এলো। তখন মরিয়ম আর জয়নব গরিবদের দান করছিল। হঠাৎ ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা দুই বৃদ্ধকে দেখে মরিয়ম থমকে গেল। তাদের মুখ তার খুব চেনা লাগল। সে জয়নবকে ইশারা করে বলল, জয়নব, দেখ তো ওদের চিনতে পারিস কিনা। জয়নব কাছে গিয়ে চমকে উঠল। এ তো তাদের সেই বাবা আর সৎমা। জয়নব মরিয়মকে বলল, আপা, এরা তো আমাদের সেই বাবা আর সৎ মা যারা আমাদের আবর্জনা মনে করে জঙ্গলে ফেলে এসেছিল। মরিয়ম তখন প্রহরীদের দিয়ে তাদের ভেতরে ডাকল। কালাম শেখ আর সৎমা ভয়ে কাঁপছিল। তারা রানীকে চিনতে পারেনি। মরিয়ম সিংহাসন থেকে নেমে বলল, হে পথিক, তোমরা কি তোমাদের ফেলে আসা অতীতকে চিনতে পারছো? একটু ভালো করে তাকাও। আমরা সেই দুই মেয়ে যাদের তোমরা একদিন জঙ্গলে হিংস্র পশুর মুখে ফেলে গিয়েছিলে। কালাম শেখ মাথা তুলে ভালো করে তাকালো এবং লজ্জায় তার মাথা নিচু হয়ে গেল। সৎমা ভয়ে মাটিতে বসে পড়ল। কালাম শেখ কেঁদে বলল, মারে, লোভে পড়ে আর তোর সৎ মায়ের কুবুদ্ধিতে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। নিজের কলিজার টুকরাদের মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলাম। আজ আমার এই ভিখারির হাল তারই শাস্তি। আমাকে মাফ করে দে মা। সৎমা কাঁদতে কাঁদতে তাদের পায়ে পড়ে ক্ষমা চাইতে লাগল। মরিয়ম আর জয়নব একে অপরের দিকে তাকালো। ছোটবেলা থেকে তারা অনেক কষ্ট সহ্য করেছে, তবু তাদের হৃদয় ছিল বড় আর দয়ায় ভরা। কিছুক্ষণ চুপ থাকার পর মরিয়ম ধীরে বলল, বাবা, আমরা তোমাদের মতো নিষ্ঠুর হতে পারি না। আল্লাহই তোমাদের শাস্তি দিয়েছেন, আবার তিনিই আজ তোমাদের আমাদের কাছে ফিরিয়ে এনেছেন। তবুও আমরা তোমাদের মাফ করে দিলাম, কারণ যদি তোমরা সেদিন আমাদের ফেলে না দিতে, তাহলে হয়তো আজ এই রাজপ্রাসাদের সম্মান পেতাম না। হয়তো সেই কুঁড়ে ঘরেই আমাদের জীবন কেটে যেত। এরপর মরিয়ম ও জয়নব তাদের বাবা ও সৎমাকে প্রাসাদের কাছে ভালোভাবে থাকার ব্যবস্থা করে দিল। কালাম শেখ আর তার স্ত্রী বাকি জীবন নিজেদের ভুলের জন্য অনুশোচনা করে, মেয়েদের সুখের জন্য দোয়া করতে করতে কাটিয়ে দিল। গ্রামের মানুষ তখন বুঝল, যাদের তারা একদিন বোঝা মনে করেছিল, তারাই আজ রাজ্যের গর্ব। আল্লাহ যাকে সম্মান দিতে চান, তাকে জঙ্গলের কাটা গাছের মাঝ থেকেও তুলে রাজ সিংহাসনে বসিয়ে দেন।